আজকে আমাদের আলোচ্য বিষয় একটি শর্ট স্টোরি যার নাম হল দ্য ব্রাইডগ্রুম, রিটেন বাই নাদিন গডিমা। তাহলে শুরু করছি আজকের শর্ট স্টোরি দ্য ব্রাইডগ্রুম। ব্রাইডগ্রুম অর্থাৎ হিন্দু মতে যাকে বলা হয় বর, পাত্র বা ছেলে, অর্থাৎ কিনা যে বিয়ে করতে যাবে। এই গল্পের মধ্যে দ্য ব্রাইডগ্রুম একজন পাত্র অর্থাৎ একজন ছেলের মনের যে কথা, কল্পনা প্রস্ফুটিত হয়েছে, ঠিক তেমনি একজন গ্রুম অর্থাৎ কনে, তার বিষয়টাও যেন ইনডাইরেক্টলি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কিনা একজন ব্রাইডগ্রুম, একজন বর, একজন পাত্র বা যে ছেলে বিয়ে করতে যাবে, তার যে মানসিক অবস্থা, তার যে কল্পনা, তার যে প্রত্যাশা, সেই নিয়েই এই গল্প কথা। তাহলে নাদিন গডিমা ওয়াজ এ সাউথ আফ্রিকান রাইটার, একজন লেখিকা এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী ছিলেন তিনি। শি বিগান রাইটিং অ্যাট অ্যান আর্লি এজ। তার খুব কম বয়সে তিনি লেখালেখি শুরু করেন, যখন তার বয়স মাত্র 15 বছর। She won the Nobel Prize for Literature in 1991. 1991-তে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্য ক্ষেত্রে। একজন বিশেষ সাউথ আফ্রিকান রাইটার, একজন লেখিকা এই নাদিন গডিমা। এখানে দ্য ব্রাইডগ্রুম এই শর্ট স্টোরির মধ্যে স্বাভাবিকভাবেই ক্যারেক্টার খুব কম। মেন প্রোটাগনিস্ট, তার কিন্তু নাম ব্যবহার করা হয়নি। মেন প্রোটাগনিস্ট, প্রধান যে চরিত্র, যে ক্যারেক্টার, সে হলো একজন ইয়াং ম্যান ইন সাউথ আফ্রিকা, এইভাবেই বলা হয়েছে। তাহলে সাউথ আফ্রিকার একজন ইয়াং ম্যান, সে কি কাজ করত? তাকে চার্জ দেওয়া হয়েছিল রোড রিপেয়ারিং করার জন্য, এবং অনেকের সাথে তার যে ওয়ার্কার্সরা, তার সঙ্গে, তার মধ্যে ব্ল্যাকম্যানও ছিল, তাদের সঙ্গেই থাকতো এই ইয়াং ম্যান, সাউথ আফ্রিকান ছেলেটি। যাই হোক, দীর্ঘদিন থেকে এই সাউথ আফ্রিকান ছেলেটি এবং তার কিছু ওয়ার্কার্স অর্থাৎ ব্ল্যাকম্যান, কৃষ্ণাঙ্গ, তারা কাজ করত তার সাথে। তারা একটা টেন্টের মধ্যে অর্থাৎ একটা তাঁবু করে থাকতো, একটা ক্যাম্প করে থাকতো। তাহলে মেইন ক্যারেক্টার পাওয়া গেল এ ইয়াং ম্যান ইন সাউথ আফ্রিকা। এই হলো প্রধান চরিত্র। এই ইয়াং ম্যান বলাই হলো যে হি ম্যানেজেস এ রোড রিপেয়ার ক্যাম্প ইন এ রিমোট এরিয়া অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার একটা অজপাড়াগা অঞ্চল, সেখানে রাস্তা তৈরি হয় আর এই রাস্তার কাজ করে, তার সঙ্গে অনেকে আছে, টেন্ট করে থাকে। এবার পরবর্তী ক্যারেক্টার দ্য 17 years old girl।
যার নাম বলা হয় পিট, PIET। তাহলে 17 ইয়ার্স ওল্ড গার্ল, 17 বছর বয়সের মেয়েটি, এটা হলো দ্বিতীয় ক্যারেক্টার। অর্থাৎ দ্য ইয়াং ম্যান চুজেস অ্যাজ হিজ ওয়াইফ, এই যে সাউথ আফ্রিকান ছেলেটি সে এই 17 বছরের মেয়েটিকে বিয়ে করবে, এটা হলো বিষয়। তাছাড়াও এখানে ক্যারেক্টার রয়েছে দ্য গার্লস প্যারেন্টস, এই হলো মূলত ক্যারেক্টার। যাই হোক, দ্য প্যারেন্টস অব দ্য ইয়াং ওমেন, ওই যে মেয়েটির যে বাবা মা, হু আর রিল্যাক্টেন্ট টু গিভ দেয়ার কনসেন্ট টু দ্য ম্যারেজ, প্রথমে বিয়ে দেয়া হবে এই ইয়াং ম্যানের সাথে, প্রথমে তাদের যথেষ্ট এটা মতামত ছিল না, পরে যাই হোক বিয়ে হবে, এটা হলো অন্য বিষয়, মূল যে গল্প কথা তার মধ্যে নয়। তাহলে এই ব্রাইডগ্রুম, এই যে শর্ট স্টোরি বলা হলো অ্যাবাউট এ ইয়াং ম্যান ইন সাউথ আফ্রিকা হু ইজ গেটিং ম্যারিড টু এ 17 ইয়ার্স ওল্ড গার্ল। এই সাউথ আফ্রিকান ছেলেটি যে রাস্তা সারাইয়ের কাজ করে, একটা টেন্টে থাকে সাউথ আফ্রিকার এক অজপাড়াগায়, সঙ্গে তার অনেক ওয়ার্কার্স রয়েছে। এই ছেলেটি বিয়ে করবে কাকে? 17 বছরের এক মেয়েকে, যার নাম পিট। এই হলো বিষয়। বলাই হলো এ ইয়াং ম্যান ইন সাউথ আফ্রিকা was in charge of a road repairs camp in a remote area. He and his black man had lived there, সেখানে বাস করত, or in a camp, ক্যাম্পে বাস করত, for several years বলা হলো। নেক্সট ডে, পরের দিন, he was going to Francistown to marry the 17 years old girl, অর্থাৎ এটা বিয়ের আগের দিনের চিন্তা ভাবনা গল্প কথা। পরের দিন কিন্তু এই ছেলেটি বিয়ে করতে যাবে। কাকে বিয়ে করতে যাবে? হি হ্যাড চুজেন ফর হিজ ওয়াইফ, নিজেই পছন্দ করেছিল। যাই হোক, এটা তার কাছে একটা হার্ড টাইম, খুব কঠিন সময় মনে হয়েছে। যে অর্থাৎ এই সাউথ আফ্রিকান ছেলেটির তার যে মনের যে বিভিন্ন রকম কল্পনা, সেটা তুলে ধরা হয়েছে। আর সার্বিকভাবে সে বিয়ে করতে যাচ্ছে, তার মনের মধ্যে একটা টেনশন কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে, এবং কখনো সেটা নিজে নিজে চিন্তা করে তার সমাধানে পৌঁছে যাচ্ছে, আবার কখনো চিন্তাগুলো একটা জটিল পরিস্থিতি তার মনের মধ্যে তৈরি হচ্ছে। আবার এই কথাও তার মনে হচ্ছে যে মেয়েটিকে বিয়ে করার জন্য যে পারমিশন যে তার বাবা মার থেকে, মেয়েটির বাবা মার থেকে পাওয়া যাবে, এই নিয়ে প্রবলেম ছিল, সে কথাও ভাবছে, বিয়ের আগের দিন ভাবছে। পরবর্তীতে সেটা সমাধান হয়ে যায়। বলা হয়েছে দ্য গার্ল ওয়াজ এ ফার্ম গার্ল, এই মেয়েটিও ফার্ম গার্ল, সাধারণ একটি মেয়ে ছিল, সে কাজ করত। যাই হোক, কিন্তু শি উড নট ইন্টারেস্ট ইন টাউন লাইফ, বিয়ের পরে শহরে জীবনযাপন করতে হবে, অর্থাৎ সে যে গ্রামে থাকে সেখান থেকে 200 মাইল দূরে একটা শহরে থাকবে, এটা তার মনের মধ্যে, মেয়েটার মনে একটা দ্বিধা ছিল। এই কথাটা যে মেয়েটি বলছে তা নয়, এর কথাটা, চিন্তাটা এই ছেলেটির মনেই এসেছে। যাই হোক, ডিউরিং হিজ লাস্ট ইভিনিং, শেষ সন্ধ্যা, অর্থাৎ পরের দিন বিয়ে, লাস্ট ইভিনিং অ্যাট দ্য ক্যাম্প, এই ক্যাম্পের মধ্যে যখন যে ছেলেটি বিয়ে করতে যাবে, হি ওরিড অ্যাবাউট দ্য চেঞ্জেস, একটা চেঞ্জ অনুভব করলো। কালকে সে বিয়ে করতে যাচ্ছে, একটা উদ্বিগ্ন, একটা চিন্তা
তাকে তার মনে প্রাণে ছেয়ে ধরল। অ্যান্ড দ্যাট উড হ্যাভ টু টেক প্লেস আফটার দ্য গার্লস অ্যারাইভড। এবং এই চিন্তা করতে শুরু করলো যে সে যখন বিয়ে করে নিয়ে আসবে তার প্রেমিকাকে, তারপরে কেমন হবে সেই চিন্তাটা তার মাথায় আসছে। একদিকে বিয়ে করতে যাবে, সেটা তার চিন্তা, অ্যাংজাইটি রয়েছে। আবার আফটার ম্যারেজ কিভাবে তাদের দিন জীবন চলবে, এইসব কল্পনা ভরেই রয়েছে তার মন। এবার এ গ্রুপ অফ ব্ল্যাক ম্যান, তার সঙ্গে যারা কাজ করত, কৃষ্ণাঙ্গ যে লোকজন, তারা তাকে ঘিরে ধরেছে। ড্রিউ অ্যারাউন্ড হিজ ফায়ার, স্বাভাবিকভাবে একটু অগ্নিকুণ্ড হতো সেখানে। আফটার ডিনার, এবার তারপর দে প্লেড মিউজিক অন প্রিমিটিভ ইনস্ট্রুমেন্টস। যারা থাকতো তারা কি করতো, মিউজিক বাজাচ্ছে, শুনছে ইত্যাদি। তার মাঝখানে যে বিয়ে করতে যাবে তার বিভিন্ন রকম চিন্তা আসছে। তাহলে ইন দ্য ব্রাইডগ্রুম, এই যে ছোট গল্পটি, এর মধ্যে কি আছে? দ্য থিম অফ ম্যারেজ, স্বাভাবিকভাবে বিয়ের কথা আছে, এক্সপেকটেশনের কথা আছে, প্রত্যাশা, ইমাজিনেশন, কল্পনা, অ্যাংজাইটি, এইসব রয়েছে। এখানে স্বাভাবিকভাবেই ক্যারেক্টারের নাম ইউজ করা হয়নি, থার্ড পার্সন তো ব্যবহার করা হয়েছে। গল্পটা শুরু হয়েছে হি দিয়ে, আর বাই অ্যান আননেমড ন্যারেটর এটা বর্ণনা করছে। তাহলে তাদের যে টেন্ট, যেখানে ছেলেটি থাকে, দ্য ইয়াং ম্যান অ্যাপিয়ার্স টু হ্যাভ এভরিথিং হি নিডস, তার যা প্রয়োজন এই তাঁবুতে, এই টেন্টে সবকিছু রয়েছে। হি ইজ প্রিপেয়ারিং ফর হিজ ম্যারেজ, সে প্রস্তুতি নিচ্ছে, কালকে তো বিয়ে করতে যাবে। হি অ্যাপিয়ার্স টু বি সামহাট অ্যাংশাস, যথেষ্ট উদ্বিগ্নতার মন, চিন্তিত মন। পৃথিবীর নতুন নতুন চিন্তা, নতুন নতুন কল্পনা, নতুন নতুন কল্পিত অভিজ্ঞতা, সবকিছু তার মনের মধ্যে ভিড় জমাচ্ছে। সে বিয়ে করতে যাবে। অ্যাংজাইটি হুইচ ইজ জাস্টিফাইড অ্যাজ দ্য প্যারেন্টস, তার মনে আরেকটা অ্যাংজাইটি ছিল স্বাভাবিকভাবেই, যে এই মেয়েটির যে বাবা মা, তারা কি স্যাটিসফাইড হবে, কিংবা এই বাবা মা তারাও কিন্তু মেয়েটি কি কাজ করবে, কি করবে না, কতটা পারবে, সেই সব বিষয়ে কিন্তু ইয়াং ম্যানকে যথেষ্ট জানায়নি। আর স্বাভাবিকভাবেই অনেক চিন্তা এই ছেলেটির মনে আসছে। এবার চিন্তা আছে, হাউ শি উইল স্পেন্ড হার টাইম, সে যে বিয়ে করে নিয়ে আসবে, সে কি তার সাথে সময় কাটাতে পারবে কি পারবে না, এইসব চিন্তাও আসছে। যাই হোক, বলা হয়েছে দো শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন টাউন লাইফ, এটা বোঝা যাচ্ছে যে শহরের জীবনে এই মেয়েটির ইন্টারেস্ট থাকবে না। বিং এ ফার্ম গার্ল, সে গ্রামের মেয়ে, মাঠে ঘাটে কাজ করে। যাই হোক, এইসব কথাগুলো কিন্তু মেয়েটির বাবা মা বলেনি। তাই ছেলেটির মনে, দ্য ইয়াং ম্যান, তার মনে একটা চিন্তা আসছে সবসময়, হাউ শি উইল স্পেন্ড হার ডেজ, কিভাবে তার দিন তাহলে কাটাবে। এই ধরনের বিভিন্ন রকম চিন্তা তার মনের মধ্যে। দ্য ইয়াং ম্যান ইজ অলসো ওরিড, আরো চিন্তিত কেন, হাউ দ্য আদার ম্যান উইল রিয়াক্ট টু হিজ ওয়াইফ, তার যে বন্ধু বান্ধব রয়েছে তারাই বা তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, কেমন আচরণ করবে। সাচ ক্লোজ নিয়ারার টু দেম, যথেষ্ট ক্লোজ হবে কিনা। আর তাদেরকে ব্ল্যাকম্যানদের এখানে কাফির ইউজ করা হয়েছে, KAFFIRS, এইভাবে ব্যবহার করা হয়েছে। এরকম একটা মিক্সড একটা থট তার মধ্যে কাজ করছে। আচ্ছা, তার যে নিউ লাইফ, এই নিউ লাইফ, নতুন জীবন যে শুরু হবে আগামীকাল থেকে, যাকে
সে ভালোবাসে, তার প্রেমিকাকে সে নিয়ে আসবে তার স্ত্রী হিসাবে, এই নতুন জীবন সম্পর্কে যথেষ্ট চিন্তা সে করছে। এ হলো বিষয়। যাই হোক, এবার এরকম চিন্তাও আসছে যে তার যে ব্ল্যাকম্যান যে ওয়ার্কার্সরা আছে তারা তো স্বাভাবিকভাবে অ্যালকোহল নেয়, তাহলে তারা বা কেমন ব্যবহার করবে। তা ইয়াং ম্যানের যে রিলেশনশিপ কেমন হবে উইথ পিট, PIET, এই মেয়েটির সঙ্গে, এটা নিয়ে তার খুব চিন্তা হচ্ছে। অর্থাৎ সেটা কি কন্ট্রোল করা যাবে নাকি কন্ট্রোল করা যাবে না, এমন চিন্তা হচ্ছে। ইয়াং ম্যান ট্রাইজ টু অ্যাপ্লাই ওভারফিট। আবার মেয়েটির কথা মনে হচ্ছে যে তাকে আবার কন্ট্রোল করা যাবে কিনা, তাকে নিয়ে বিভিন্ন চিন্তা হচ্ছে। মেয়েটি স্যাটিসফাইড হবে কিনা, সে থাকতে পারবে কিনা, কেমন জীবন হবে, এরকম চিন্তা ভাবনা হচ্ছে। যাই হোক, দ্য ইয়াং ম্যান ইজ অ্যাটেম্পটিং টু অ্যাপ্লাই হিজ অথরিটি ওভারফিট। আবার কখনো মনে হচ্ছে সে যথেষ্ট পুরুষতান্ত্রিক সমাজে যেমন ব্যবহার হয় তেমন সে ব্যবহার করবে মেয়েটির প্রতি, এরকম চিন্তা হচ্ছে। স্বাভাবিকভাবে সে তো ভালোবাসেই তাকে। তাহলে অর্থাৎ কতটা কমপ্লেক্স একটা সিচুয়েশন তার চিন্তায়, কল্পনায়, প্রত্যাশায় এবং তার নতুন জীবনের কথা হচ্ছে। যাই হোক, মনে হচ্ছে আর কি। যাই হোক, এখানে স্বাভাবিকভাবে ইয়াং ম্যানস রিলেশনশিপ উইথ ফিট, তার সঙ্গে কেমন রিলেশনশিপ যেটা গড়ে উঠেছে সেটা কতটা থাকবে। থ্রু হিজ নার্ভাসনেস অ্যাবাউট গেটিং ম্যারিড, বিয়ে করার পরে এখন যে নার্ভাসনেস ফিল করছে, যে অ্যাংজাইটি ফিল করছে, সেটা কতটা থাকবে, এরকম অ্যাংজাইটি এবং নার্ভাসনেসের কথা তার মনে হচ্ছে। যাই হোক, ইয়াং ম্যান কমপ্লেন্টস পিট উইথ রিগার্ড টু হিজ কুকিং অব দ্য কুকি সিস্টার্স। এক ধরনের খাওয়ার কথা বলা হচ্ছে, খাবার, কুকি সিস্টার, সেটা সে পারবে কিনা তৈরি করতে, যেটা তার প্রিয় খাবার, অর্থাৎ অন্যান্য প্রিয় খাবারগুলো সে তৈরি করতে পারবে কিনা, এই ধরনের কথাও মনে হচ্ছে। সো দ্য রিয়ালিটি মে বি দ্যাট ওয়ান স্যাটিসফাইড দ্য ইয়াং ম্যান মে নর্মালি অ্যাক্ট ডিফারেন্টলি। এবং এত সব চিন্তা তার মনে আসছে যে ঠিক ইয়াং ম্যান এতদিন যেভাবে চলছে ঠিক তেমন ব্যবহার করতে পারছে না, নিজেই অনুভব করছে। এবং বারবার মনে হচ্ছে যে তার যে রিলেশনশিপ মেয়েটির সাথে হবে, পিটের সাথে হবে, PIET, কেমন হবে এই নিয়ে চিন্তা। যাই হোক, এখানে সিম্বলিজমের ব্যাপার রয়েছে এই শর্ট স্টোরির মধ্যে। সেটা হলো এখানে ইয়াং ম্যানের যে টেন্টটা রয়েছে, যে তাঁবুতে সে থাকে, সেখানে দেখানো হয়েছে হি লিভস অ্যান অর্ডারলি লাইফ। সে একা বাস করত, এই কৃষ্ণাঙ্গ ছেলেটি, কিন্তু সবকিছুই তার সংসারে ছিল, যা যা প্রয়োজন ছিল। তাই বলা হয়েছে হি লিভস অ্যান অর্ডারলি লাইফ। এবার তার নিউ লাইফ যখন শুরু হবে, তার ওয়াইফ যখন আসবে, সেটা কেমন ভাবে চলবে, এটাকে সাংঘাতিক চিন্তা, একটা বার্ডেন তার মধ্যে, একটা প্রেশার, একটা টেনশন কাজ করছে। দ্য ইয়াং ম্যান ইজ নো লঙ্গার অ্যাংসাস আফটার দ্য ইটস দেম। যাই তখন আবার একটু খাওয়া দাওয়া করছে, কখনো একটু হালকা হয়ে যাচ্ছে, আবার চিন্তা আসছে। যাই হোক, এবার আবার চিন্তা হচ্ছে যে ওয়েডিং টু হিজ ব্রাইড, অর্থাৎ সে কেমন ভাবে প্রিপেয়ার্ড হবে, প্রস্তুতিটা কিভাবে হবে, কিভাবে যাবে, এই সমস্ত চিন্তা। এবার ওয়ার্কার্স যারা আছে তারা তো আনন্দ করছে, মিউজিক বাজাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো তাতে ইয়াংম্যান কখনো হালকা বোধ করছে, আবার কখনো সেই মিউজিক থেকে, চিন্তা থেকে দূরে চলে যাচ্ছে। তার যে উদ্বিগ্নতা সেটা আবার আসছে। হি মে হ্যাভ অ্যাবাউট গেটিং ম্যারিড, বারবার মনে হচ্ছে তা আমি তো কালকে বিয়ে করতে যাচ্ছি, তাহলে কেমন হবে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলি মনে হয়েছে। অর্থাৎ ওয়ার্কার্সরা কখনো যদি তার সঙ্গে থাকে তাহলে ভালো লাগছে, আবার মনে হচ্ছে ওরা দূরে চলে যাক, তাহলে সে নিজেকে একটু ইজি মনে করবে। এইভাবেই কিন্তু
ইভিনিংটা প্রোগ্রেসিভ হচ্ছে, সন্ধ্যাটা কেটে যাচ্ছে, পরের দিন বিয়ে। যাই হোক, এখানে যে মিউজিকের ব্যাপারটা ব্যবহার করা হয়েছে এরও যথেষ্ট গুরুত্ব রয়েছে, যে এই মিউজিকের দ্বারা তার উদ্বিগ্নতা, তার চিন্তা, তার টেনশন এটা একটু হালকা হয়ে যায়, কিন্তু পরবর্তীতে অর্থাৎ তার মধ্যে একটা এসকেপিজম হয়, সে একটু পালিয়ে যায়, অর্থাৎ যে দুশ্চিন্তা হচ্ছে তার থেকে পালিয়ে যায়, কিন্তু পরে আবার দেখা যায়। এবার কল্পনাও করছে একটা রেডিও সে নিয়ে আসবে পরবর্তী সময়, এরকম চিন্তা ভাবনাও হচ্ছে। যাই হোক, এবার ইয়াংম্যান কিছু প্রমিজেস করছে নিজের মনে মনে, কিন্তু এই হবে এই হবে। ওয়ার্কারদের প্রতি কিছু প্রমিস করছে যে যাও তোমরা সুগার, মাশরুম ইত্যাদি নিয়ে আসো এবং বিয়ার তৈরি করব। খানিক আগে অ্যালকোহলের কথা চিন্তা করা হলো। যাই হোক, কেমন বিহেভিয়ার থাকবে, আবার এখনই বলছে সুগার, মাশরুম নিয়ে আসো, বন্ধুদের বলছে বিয়ার তৈরি করতে হবে, সেটা তাদের ওখানে প্রথা ছিল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে, পিকচার অফ হিজ ব্রাইড ইনটু হিসেস। এবার তার যে টেন্ট, সেখানে বক্স রয়েছে, সবকিছু রয়েছে, টেবিল রয়েছে, ঘড়ি রয়েছে, সেই সব ঠিকঠাক মতন আছে কিনা সেগুলো দেখছে। অর্থাৎ এখানে শি উইল বি হিজ ইন রিয়েল লাইফ, এখানে তো সবকিছু রয়েছে, সব বস্তুগুলো রয়েছে তার টেন্টের মধ্যে। কালকে তো রিয়েল লাইফটা শুরু হয়ে যাবে, তার ওয়াইফ আসবে, তাহলে সেটা কেমন করে চলবে, সে হেবা কিভাবে থাকবে, এরকম চিন্তা। অর্থাৎ কোথাও যেন চিন্তাটা কোথাও ডাইভার্টেড হয়ে যাচ্ছে। টেবিল, চেয়ার ইত্যাদি যেমন করে রাখছে, তাহলে মেয়েটা যে আসবে নতুন করে, সে তাকে কোথায় রাখবে বা কিভাবে রাখবে, অ্যাকচুয়ালি তাকে ঘিরেই চিন্তা হচ্ছে। যদিও মনে হচ্ছে তাকে বস্তুর সঙ্গে তুলনা করছে, বিষয়টা তা নয়। মানে সমস্ত উপকরণের মধ্যে তার ওয়াইফ, সেও যেন তাকেও জায়গা দিতে হবে, তাকেও রাখতে হবে, এই সমস্ত হাজারো চিন্তা তার মধ্যে আসে। এবং মনে হচ্ছে শি উইল বি বাই হিজ সাইড, কালকে থেকে সে ছেলেটির পাশেই থাকবে, এই চিন্তাও আসছে আবার মনে মনে। যাই হোক, এবার আবার এও চিন্তা হচ্ছে তার তো কাজ করতে যেতে হবে, কাজ শেষে এসে কি দেখবে, এই সমস্ত চিন্তা। তাহলে গল্পটি কিন্তু প্রথম লাইনটাই দেওয়া আছে টেক্সটের, হি কেম ইনটু হিজ রোড ক্যাম্প, অর্থাৎ হি দিয়ে শুরু হয়েছে গল্প কথা, এখানে কোনো নাম ব্যবহার করা হয়নি। যাই হোক, এখানে বলা হয়েছে যে তার যে ক্যাম্প, তার ক্যাম্পের ভেতরে তো সবকিছু রয়েছে। এখানে অন্যান্য ছোট ছোট ছেলে মেয়েরা, ধুলাবালিপূর্ণ ছেলে মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছে দুই একজন, এই সমস্ত কিছু রয়েছে। ইনসাইড দ্য টেন্ট দেয়ার ওয়াজ হিজ আয়রন বেড, একটা লোহার একটা বিছানা রয়েছে, তবে যথেষ্ট পরিষ্কার, ক্লিন পিলো কেস রয়েছে। তাছাড়া রয়েছে বিগ ক্যারোস, লাউড নয়েজ একটা তো হয়, একটা বস্তি অঞ্চলের মতন সেরকম জায়গায় অনেক লোক থাকে টেন্টের মধ্যে, সেপারেট টেন্টের মধ্যে, সেরকম ব্যাপার আছে। দেয়ার ওয়াজ হিজ টেবিল রয়েছে, ফোল্ডিং চেয়ার রয়েছে, রেড ক্যানভাস রয়েছে, বক্স বা চেস্ট রয়েছে, বক্সের মধ্যে তার কাপড় চোপড় রাখা হয়েছে, সব এগুলো বর্ণনা রয়েছে। অ্যালার্ম ক্লক রয়েছে, 5টার সময় অ্যালার্ম হয়, অর্থাৎ তার টেবিলের মধ্যে একটা অ্যালার্ম ক্লক রয়েছে, সঙ্গে আছে তার একটা ফটোগ্রাফ অফ 70 years old গার্ল, ঘড়িটা রয়েছে, পাশে রয়েছে ওই মেয়েটির একটা ফটোগ্রাফ রয়েছে। তো কালকে তো বিয়ে করতে যাবে, আজকে সেই সবের দিকে তাকাচ্ছে, দেখছে হি ওয়াজ গোয়িং টু ম্যারি, যাচ্ছে তাকে বিয়ে করতে। তো স্বাভাবিকভাবে এই ঘড়িটা আর এই মেয়েটার যে ফটোগ্রাফ, যে ছবি, এটা সবসময় তার মনে পড়ে। যখন হি ওপেন্ড হিজ আইজ, যখন চোখ খোলে, তখনই কিন্তু সে মেয়েটাকে দেখতে পায়। তাহলে কতটা ভালোবাসে সে কথাটাও রয়েছে। যাই হোক, আবার চিন্তার থেকে চলে আসলো, হি কেম ব্যাক,
চিন্তাটা তো এগিয়ে গেছে অনেক দূর, তাহলে তাদের তো বিয়ে হয়ে যাবে, তো মেয়েটা তো তার সঙ্গেই আসবে। তাহলে কি হবে, এখানে তো তাদের যে ডিপার্টমেন্টে কাজ করে তারাও তো তাদের মধ্যে ম্যানেজমেন্ট রয়েছে, তবে তারা কি কনভয়ের ব্যবস্থা করবে, এরকম একটা চিন্তা তার মধ্যে আসছে। হি হ্যাড হিজ আইস অন হার, যেমন কল্পনার দেখতে পাচ্ছে যে আগামী দিন বিয়ের পরে যখন মেয়েটাকে নিয়ে আসবে তার চোখের দিকে, অর্থাৎ ছেলেটা তাকিয়ে আছে, একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, সেই সব পাশে বসে আছে, এরকম বিষয় এখানে রয়েছে। স্মাইলিং গার্ল, সে হাসবে, এরকম একটা চিন্তা ভাবনা, এবং সে যেন ডেকে উঠছে ও পিট, এ কথাটাও মানে নিজের অজান্তেই যেন কথা বেরিয়ে আসছে, এরকম একটা চিন্তা ভাবনা। বলা হয়েছে ইট ওয়াজ উইন্টার, সময়টা ছিল শীতকাল, ক্যাম্প ফায়ার তো সেখানে ছিল। যাই হোক, এইসব নিয়েও কিছু কল্পনা তার মনে আসে এবং তার মনটাকে চেঞ্জ করে দেয়। কোথায় যেন কল্পনা এসে মানে একদম উঠতে থাকে, এমন একটা অবস্থা তার মনে হয়। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড মাচ অফ হোয়াট দে ওয়ার সেইং। অন্যান্য লোকজন যারা আছে তারা কি বলবে, তারা তো লাফিং করছে, টকিং করছে এখন, বা অন্যান্য যারা কাজ করে তারা কে কিভাবে আর্গুইং করবে, কিরকম মন্তব্য করবে, সবকিছু তার মনে হচ্ছে। তাই বলা আছে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড মাচ অফ হোয়াট দে ওয়ার সেইং। কি বলবে না বলবে নিয়ে তার চিন্তা আছে। হয়তো আবার এরকমও চিন্তা করেছে ইন আফ্রিকানস, তার ইংরেজি এবং আফ্রিকান দুটো বলতে পারতো। হ্যাভ ইউ ফরগটেন মাই ডিনার, আবার মনটা চলে গেল যে সেই মেয়েটিকে বলছে যে হ্যাভ ইউ ফরগটেন মাই ডিনার, আমি যে ডিনার করব সেটা কি ভুলে গেছ, মানে এরকম চিন্তা। আবার এমনও হচ্ছে হ্যাভ ইউ ফরগটেন মাই ডিনার ম্যান, বা আমাকেই বলবে যে তুমি আমি কি খাবো, মেয়েটি বলবে আর কি, যে কি খাবো তুমি কি ভুলে গেছো। এই সমস্ত হাজার চিন্তা তার মনে আসছে। যাই হোক, তো আবার এরকম নিজে নিজে কথা বলছে হায়ার দ্য ফুড ম্যান, হয়তো মেয়েটি বলছে এরকম আমার খাবার কোথায়, এরকম বিষয় নিয়ে কথা কথা হচ্ছে। যাই হোক, আবার এই কল্পনা হচ্ছে, বলছে যেন যে ইউ মাস্ট ডু এভরিথিং নাইস হোয়েন, অর্থাৎ তুমি তো সবকিছুই ক্লিন পরিষ্কার ভাবে সব কাজ করো, তাহলে তুমি তাই করবে, এইসব কল্পনাও আসছে। যাই হোক, এবার বলা হচ্ছে ইউ মাস্ট মেক দ্য টেবিল প্রপারলি অ্যান্ড ডু এভরিথিং ক্লিন। আবার যেন একটু কর্তৃত্ব দেখিয়ে ছেলেটি কল্পনা করছে, এখনো বিয়ে করতে যায়নি। ইউ মাস্ট মেক দ্য টেবিল, এই টেবিলটা প্রপারলি রাখবে, ক্লিন রাখবে, ইত্যাদি ইত্যাদি। এবার মেয়েটা যেন উত্তর দিচ্ছে কল্পনায়, অলওয়েজ আই মেক এভরিথিং ক্লিন, হোয়াই ইউ সে নাও আই মাস্ট মেক ক্লিন। আমি তো সবসময় পরিষ্কার থাকি, কেন এখন বলছো যে আমি, এই সমস্ত হাজারো চিন্তা কিন্তু এই ছেলেটির মনে আসছে, অর্থাৎ বরের মনে আসছে, ব্রাইড গ্রুমের মনে আসছে। তো যাই হোক, আবার কল্পনা আসছে ইউ গেট আপ আর্লি টুমরো, এরকম কল্পনা করা হচ্ছে, অর্থাৎ ছেলেটি বলছে যেন মেয়েটিকে ফিট, হ্যাঁ ইউ গেট আপ আর্লি টুমরো, তুমি উঠবে কিন্তু কালকে, কিন্তু সকালে উঠতে হবে, আমার কাজ আছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথোপকথন যেন হচ্ছে, কল্পনাই হচ্ছে। যাই হোক, শেষে একটা মিউজিক এর আছে, সেইভাবেই এন্ডিং হচ্ছে। তো যাই হোক, এও কল্পনা করা হচ্ছে আগামী দিন তো বিয়ে হবে, তারপরে এই 17 ইয়ার্স ওল্ড গার্ল সে তার বিছানায় এখানে আসবে, এখানে থাকবে, এখানে বসবে, এই সমস্ত চিন্তা ভাবনা সবকিছু তার সিল্কি ফার পরা ইত্যাদি কি থাকবে, পড়াশোনা থাকবে, মানে পড়া পরিহিত থাকবে, এরকম বিষয়গুলো চিন্তা করা হচ্ছে। যাই হোক, তাহলে একটা যে নতুন জীবনের রেডি ফর দ্য জার্নি, নিউ জার্নি, এরকম একটা কল্পনা। তাহলে বন্ধুরা, এই ছিল একটা সাধারণভাবে একটা আলোচনা, দ্য ব্রাইডগ্রুম শর্ট স্টোরি রিটেন বাই নরেন
গদিমার। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।